সুপ্রিয় এইচএসসি 26 শিক্ষার্থী কেমন আছো সবাই? আমি মোহাম্মদ মাশহাদ হোসেন রিফাত বাংলা কেয়ানে তোমাদের স্বাগত জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি বাংলা দ্বিতীয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, সেটি হচ্ছে বানান। বানান নিয়ে তোমাদের একটা ভয়ভীতি আছে, সেটা হচ্ছে 2020 সালের পরে করোনা আসার পর থেকেই তোমাদের ক্লাসে নিয়মিত যাওয়া হয় না, যার দরুন তোমরা বাংলা বানানে অনেক পিছিয়ে আছো। আমি জানি এখানে অনেকেই আছো, তারা অনেকেই বলবা যে ভাইয়া আমরা বাংলা বানান বেশ ভালো পারি। তো এই ক্ষেত্রে তোমাদের বোর্ড যেহেতু রিপিট কোয়েশ্চেন করে, সেই ক্ষেত্রে তোমরা ভালো পারো, এটা আমি মানি। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যখন ফার্স্ট পেপার খাতায় লিখো তখন তোমাদের অনেক বাংলা বানান ভুল হয়। তো সেটা থেকে বাঁচতে হলে আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি তো এই ক্লাসটা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারাও দেখতে পারেন। আজকের ক্লাসটা আমি একটু ভিন্নভাবে সাজিয়েছি, যেহেতু আমি কবিতার মানুষ সেই কারণে আমি কবিতা দিয়ে এই ক্লাসটা সাজিয়েছি। হ্যাঁ, একটা কবিতায় পুরো বানান শেষ হয়ে যাবে আশা করি। এই ক্লাস করার পর আমার মনে হয় না তোমার অন্য তো কোনো ক্লাসের প্রয়োজন হতে পারে। তোমরা যারা আমার বাংলা বানান ক্লাস করেছো তারা অলরেডি তোমরা 39টার মতো নিয়ম পড়েছো। পাশাপাশি হচ্ছে যারা অন্যান্য টিচারের কাছে পড়ো বা একাডেমিক কোচিং সেন্টারে পড়ো, সেখানে তোমরা একের পর এক নিয়ম পড়ো, প্রায় 100-200 আরও বেশি। তো আমরা এত নিয়ম শিখবো না, আমরা জাস্ট একটা কবিতা শিখে বাংলা বানানটা শেষ করে দিব। তো চলো দেরি না করে শুরু করে ফেলে আজকের এই ক্লাসটি। ফার্স্টে আসো, দেখো প্রথম চরণটাতে আমি বলেছি যদি দেশ জাতি ভাষায় ইকার হয় তবে অপ্রাণী ইতর প্রাণী ই হবে দীর্ঘ ই নয়। মনে রাখবা তিনটা দেশ আছে ব্যতিক্রম যেগুলোতে সাধারণত দীর্ঘ ই প্রত্যয় বসে, সেগুলো হচ্ছে চীন, শ্রীলঙ্কা, আর এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে মালদ্বীপ। এই তিনটা দেশ আছে যেগুলোতে দীর্ঘ ই প্রত্যয় হয়, তাছাড়া বাকি যত দেশ আছে সবগুলোই ই প্রত্যয় হবে। আচ্ছা, এরপর হচ্ছে জাতি। জাতির ক্ষেত্রে আমরা কি বলবো, ই লিখবো। তোমরা অনেকেই লিখো যে ফার্সি। ফার্সি একটা জাতির নাম, ইরানীয় জাতি। এই ক্ষেত্রে আমরা এখানে ই প্রত্যয় ব্যবহার করব। এরপরে দেখো যে ভাষায় ইকার হয়, অনেকেই লিখো যে ইংরেজি, অনেকে লিখো না ইংরেজি। আসলে দেখো ইংরেজি হচ্ছে একটা ভাষার নাম, এই ভাষার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ই কার। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো অপ্রাণী। অপ্রাণী মানে যেগুলো প্রাণী নয় সেগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ই। ঠিক আছে। আবার ইতর প্রাণী, মানুষ ছাড়া বাকি সবাইকে আমরা ইতর হিসেবে আখ্যায়িত করতে পারি। হ্যাঁ, যেমন ইতর শ্রেণী, নিচু শ্রেণী, বা হ্যাঁ যেমন আমরা বিড়াল বলতে পারি। হ্যাঁ, এখানে আমরা কি দিলাম, ই কার। ঠিক আছে। আচ্ছা, এইগুলোতে কোনো সময় দীর্ঘ ই কার হবে না। এবার দেখো সংস্কৃতের স্ত্রী দীর্ঘ ই কার তয়, আলি আবলি অঞ্জলি প্রত্যয় ই কার হয়। দেখছো কত সহজ নিয়ম না? আচ্ছা দেখো কি বলছি, যে আলি আবলি অথবা অঞ্জলি, যেমন আবলি হ্যাঁ কবিতা বলি, অঞ্জলি গীতাঞ্জলি, এই ধরনের নামগুলোতে আমরা কি করব, সবসময় ই প্রত্যয় দিব। আর সাথে কোনো সময় দীর্ঘ ই প্রত্যয় বসে না। এখন তাহলে অনেকেই বলবা যে ভাইয়া আওয়ামী লীগ, হ্যাঁ এখানে তো দীর্ঘ ই প্রত্যয় আছে, তাই না? আচ্ছা, এটা যেহেতু একটা সংগঠন সেক্ষেত্রে এখানে এর সাথে দীর্ঘ ই প্রত্যয়টা বসেছে, তা না হলে সঠিকটা হতো ই কার। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যেগুলো সংস্কৃতের স্ত্রীবাচক শব্দ সেগুলোর ক্ষেত্রেও কি বসে, সেগুলোর ক্ষেত্রেও দীর্ঘ ই প্রত্যয় বসে, মনে থাকবে। আচ্ছা দেখো এবারের চরণে বলেছি তৎসম ভিন্ন শব্দে যদি দন্তন্য হয় তবে বিদেশি শব্দে দন্ত স দন্তন্য ঋষি হলেও মূর্ধন্য ছ এবং মূর্ধন্য স নয়। মানে কি, মানে বিদেশি শব্দে এগুলার ব্যবহার করা যাবে না। তৎসম শব্দ কোনগুলো আমি বলেছিলাম তোমাদের, যে 10টা দিক আছে, পাশাপাশি হচ্ছে সংস্কৃত, পাশাপাশি আমি বলেছিলাম হিন্দু শব্দ হয় যদি তোমার এই ক্ষীয় থাকে, থাকে, হ্যাঁ অথবা আরও আছে রিকার আছে। হ্যাঁ, এইগুলো যদি থাকে, আমি শব্দের শ্রেণী বিভাগে আমি এটা নিয়ে আলোচনা করেছি। তৎসম শব্দগুলো আশা করি তোমরা ভালো করে চিনো। তো তৎসম শব্দের সাথে দন্তন্য বসে সবসময় মনে রাখবা। আমরা আরেকটা জিনিস জানি যে বিদেশি শব্দ সাধারণত কি বসে, দন্তস্ব দন্তন্য এবং ইকার। হ্যাঁ, লাইক আমরা বলতে পারি যে পোস্ট মাস্টার, তাই না? পোস্ট পোস্ট এখানে দন্তস্ব বসে, সাধারণত আমরা কি জানি টর সাথে মূর্ধন্য স বসে, তাই না? কিন্তু এখানে যেহেতু বিদেশি শব্দ সেক্ষেত্রে এখানে বসছে দন্ত স। হ্যাঁ, একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে খ্রিস্টাব্দ। মনে রাখবা এটা সবসময় ব্যাকরণের এই টয়ের যে নিয়মটা আছে সেই নিয়ম অনুসারেই বসেছে। আর বাকি বিদেশি শব্দগুলোর সাথে কি বসে, দন্তস্ব অথবা দন্তন্য অথবা ইকার। ঠিক আছে। এ পর্যায়ে দেখো এই শব্দটা লিখলাম মুসলমান। আরবি শব্দটা বাংলা আসলে আমরা চ পাই, কিন্তু এখানে বিদেশি শব্দ হওয়ার কারণে আমরা এখানে চ বসাতে পারবো না, এখানে আমরা কি বসাবো, দন্তস্ব। এরপরে দেখ রেফ থাকলে পরের বর্ণে দ্বিত্ব হয় না, শব্দের অন্ত বিসর্গ সয় না। তোমরা অনেকেই লিখো নাম, লিখার পর এরকম করে বিসর্গ দাও, ভূমিকা, তারপর কি দাও, বিসর্গ দাও। হ্যাঁ, শব্দের অন্তে কি বসে না, বিসর্গ বসে না। এই জায়গায় কি দিবা তোমরা, এই জায়গায় তোমরা দিবা হচ্ছে কোলন চিহ্ন। হ্যাঁ, যদি লিখো যে ভূমিকা, এই যে কোলন চিহ্ন দিবা। ঠিক আছে। আচ্ছা, রেফের পরে শব্দ দ্বিত্ব হয় না, যেমন কি ধরো আমরা লিখলাম যে দৌর্য, হ্যাঁ আমরা এটা দিই না, জফলা দিই। এবার দেখো এটা হচ্ছে জফলা আর এই হচ্ছে অন্তস্থ জ,
তার মানে দুইটা বর্ণ আছে, একটা অনুবর্ণ ফলা আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, তো দেখো রেফ থাকলে দুইটা হবে না, যে কোনো একটা হবে, তাহলে সঠিক কি হবে? সঠিক হবে সৌন্দর্য। সৌন্দর্য একইভাবে বসবে। এই জায়গায় আসো, বাংলাদেশে সবচেয়ে বেশি ভুল করে এই অংশে। হ্যাঁ, মনে রাখবা ব্যক্তি হলে দীর্ঘ ইকার আর বস্তু হলে হ্রস্ব ইকার, এটাই নীতি বলে, তাই না? যেমন আমরা বলতে পারি সরকারি, সরকারিতে ঋষিকার না দীর্ঘ ইকার? সরকারি যেহেতু একটা বস্তু, সেক্ষেত্রে এখানে হবে হ্রস্ব ইকার। হ্যাঁ, আমরা যদি বলি যে সহকারী শিক্ষক, সহকারী, এখন দেখো সহকারী এটা তো একজন ব্যক্তি, তাই না? সহকারী শিক্ষক কি কোনো বস্তু না, একজন শিক্ষক। হ্যাঁ, একজন ব্যক্তি, একজন ব্যক্তি যেহেতু এটা ব্যক্তি, সেক্ষেত্রে এখানে কি বসবে? দীর্ঘ ই প্রত্যয় বসবে। বুঝতে পেরেছো? ব্যক্তি হলে দীর্ঘ ই, বস্তু হলে হ্রস্ব ই, এটাই নীতি বলে। আচ্ছা, শ্রমের ক্ষেত্রে জীবী চলে, শ্রমের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দীর্ঘ ই প্রত্যয় ব্যবহার করব। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী, যেগুলো শ্রম বোঝায়, কাজ বোঝায়, সেগুলোর ক্ষেত্রে আমরা দুইটা দীর্ঘই দিব। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো জগৎ, বাচক, বিদ্যা, ত, তা, নি, নি হলে শব্দান্তে ইকার লোকে বলে। মানে এই শব্দগুলো যদি থাকে তাহলে সবসময় হ্রস্ব ইকার বসবে, মনে থাকবে। আচ্ছা, যেমন আমরা যদি লিখি দায়িত্ব, হ্যাঁ, এই তো থাকার কারণে আগে কি হয়েছে? হ্রস্ব ইকার হয়েছে। বুঝতে পেরেছো? এরপর দেখো আমরা যদি বলি প্রাণী জগৎ, প্রাণী জগৎ, তো দেখো এই যে জগৎ থাকার কারণে কি হয়েছে? হ্রস্ব ই প্রত্যয় হয়েছে। আমরা যদি লিখি মন্ত্রিত্ব, মন্ত্রিত্ব, তাহলে কি হচ্ছে? ঋষিকার হয়েছে। হ্যাঁ, মনে রাখবা যদি লিখতাম যে মন্ত্রী, মন্ত্রী তো একজন মানুষ, তাহলে দীর্ঘই প্রত্যয় হয়। হ্যাঁ, প্রাণী দীর্ঘই প্রত্যয় হয়, কিন্তু যদি এটার সাথে জগৎ থাকে তখন সেটা হবে কি, বা বাচক এগুলো যদি থাকে তাহলে কি হবে? হ্রস্ব ইকার হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো দীর্ঘই ইয়, অনিয়, হীরা, নীল অর্থে দীর্ঘই হলে অতৎসম হ্রস্ব ই আর অদ্ভুত বুতুরেতে হ্রস্ব উ বলে। একটু কঠিন তাই না? আচ্ছা, সহজ করে দিচ্ছি। দেখো যে শব্দগুলোর সাথে সাধারণত ইয়, অনিয়, হ্যাঁ, হীরা, নীল, এই শব্দগুলোর সাথে সবসময় কি হবে? দীর্ঘ ই প্রত্যয় বসে। যেমন আমরা বলতে পারি নীলিমা, নীলিমা, এই যে প্রথম অংশটা কি থাকবে? দীর্ঘ ই প্রত্যয় হবে। আমরা বলতে পারি সুনীল, সুনীল। এছাড়াও দেখো আমরা চাইলে লিখতে পারি গোপনীয়, নিয় শব্দটা আছে না, সেক্ষেত্রে এখানে দীর্ঘ ই প্রত্যয় বসে। আমরা লিখতে পারি পানীয়, আমরা লিখতে পারি করণীয়, এই শব্দগুলোর সাথে সাধারণত দীর্ঘ ই প্রত্যয় বসে। কিন্তু অতৎসম শব্দে হ্রস্ব ই আর অদ্ভুত বা বুথুরে শব্দে কি হয়? উ বসে। মনে রাখবা অদ্ভুত এবং ভুতুরে এই দুইটা শব্দ থাকলেই সাধারণত এগুলোর ক্ষেত্রে হ্রস্ব উকার বসে, তার ব্যতীত অন্য সকল ক্ষেত্রেই দীর্ঘ বসে, যেগুলো আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা দেখো কনফিউশন একটা নাম আছে, সেটা হচ্ছে দুর্গা। অনেকেই দুর্গা পূজা লিখে, তাই না? সাধারণত দুর্বা এবং দূরত্ব বোঝাতে গিয়ে দুর্গা নামটা এভাবে লেখা হয়েছিল। বর্তমানে এটা সংস্কার করা হয়েছে এবং এইটা বিশ্বভারতীর একজন প্রক্টর, যিনি এটাকে সংশোধন করে দুর্গার হ্রস্ব উ প্রত্যয় দিয়েছেন। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো দুর্গা বলে দূরত্ব এবং বু হলেই দুর্গ নয়তো রুসুকার রবে। দূরত্ব বা দুর্বীক্ষণ, হ্যাঁ, এই শব্দগুলোর সাথে সাধারণত দুর্গ উ প্রত্যয় বসে। হ্যাঁ, আর যদি বলা হয় যে ভূ প্রকৃতি, হ্যাঁ, ভূ দিয়ে যা থাকে, ভূমণ্ডল, ভূপ্রকৃতি, ভূগোল, হ্যাঁ, এই সকল ক্ষেত্রে আমরা কি দিব? আমরা এই সকল ক্ষেত্রে দুর্গ উ প্রত্যয় দিব, আর রুসুকার বাকি সকল ক্ষেত্রে। বুঝতে পেরেছ? আচ্ছা, ক, খ, গ, ঘ এর সাথে ও হলেও সন্ধি জাতীয় অনুসার তবে। আচ্ছা, দেখো সাধারণত এই শব্দগুলোর সাথে কি বসে? ও বসে। যেমন আমরা যদি বলি অঙ্ক, হ্যাঁ, এটা কি ভুল না সঠিক? অবশ্যই ভুল, কারণ এই ক থাকলে সবসময় ও বসে। হ্যাঁ, তাহলে সঠিকটা কি হবে? অঙ্ক, তাই না? আচ্ছা, কিন্তু সন্ধি জাতের ক্ষেত্রে ও আর বসে না। যেমন সংবাদ, সংবাদ, কারণ এটা সন্ধিতে যখন রূপান্তর করবা তখন দেখো সংযোগ বাদ, সংবাদ। অলংকার, এখানে আমরা কি অনুসার বসাই। বুঝতে পেরেছো? আশা করি এই নিয়মগুলোতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা অনেকগুলো নিয়ম শিখে ফেলেছি। তো দেখো এর পরবর্তী নিয়মগুলো দেখি। হ্যাঁ, এই নিয়মটা বেশ ইম্পর্টেন্ট। দেখো তালবস্য হবে যদি সা, সেইশন, টেশন এমন আছে যত, এরকম যত শব্দ থাকবে সবগুলোর ক্ষেত্রে কি হবে? তালবস্য উচ্চারণ হবে। ইংরেজি যে শব্দগুলোতে থাকে, যেমন যেমন সুপারস্ট্রেশন, হ্যাঁ, এই শব্দগুলোর সাথে কি হয়? এই শব্দগুলো সাধারণত যখন আমরা বাংলায় লিখবো, বা স্টেশন, সেশন, এই শব্দগুলোর সাথে আমরা তালবস্য বসাবো।
বুঝতে পেরেছো? আচ্ছা, শুরুতে এ হলে এ হবে এবং ই থাকলে এ হবে। সহজ না? লিখি একাডেমিক, এ কা, ইংরেজি এ দিয়ে শুরু হয় না শব্দ, সেই ক্ষেত্রে এখানে কি হবে? এ কা, একাডেমিক। ঠিক আছে, একাডেমিক। লাইক সিমিলার ওয়ার্ড আছে কিছু, যেমন হচ্ছে এলবাম, পরে হচ্ছে অ্যাডমিশন, অ্যাম্বুলেন্স, এই শব্দগুলো হচ্ছে এ দিয়ে শুরু, যেহেতু সেই ক্ষেত্রে এটা হবে এ। এই ইংরেজি ই এর ক্ষেত্রে আমরা সবসময় এ বসাবো, যেমন ইডিট, এন্টার, তাহলে এটা কি হবে? এন্টার। বুঝতে পেরেছো? এর চেয়ে মনে হয় না আর কেউ সহজ ভাষায় নিয়ম এক্সপ্লেন করতে পারে। দেখো, আরবি শব্দ শিন থাকলে তালবস্য উচ্চারণ হবে, আর নয়তো যদি সা থাকে, সিন থাকে এবং সোয়াদ থাকে তাহলে কি হবে? দন্ত স উচ্চারণ হয়। শিন থাকলে স, নয়তো সা শিন সোয়াদ স যদি হয়, আরবি অন্তস্থ জ বানানে বর্গীয় জ হবে, দিন স্থানে দিন লোকে কয়। এই শব্দটা একটা ইম্পর্টেন্ট শব্দ, এটাও অনেকেই ভুল করে। দেখো, দিন আমরা জানি সাধারণত বফলা শুরুতে থাকলে বফলার কি হয় না? উচ্চারণ হয় না। হ্যাঁ, এখন যদি আমরা এই বফলাটা কেটে দেই তাহলে কি হয়? তাহলে দিন বসে, তাই না? তো এই যে দিন, দিন অর্থ কি বোঝায়? হীন অথবা নিচু। এখন ইসলাম ধর্ম কি আসলে নিচু হইতে পারে? প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে আমরা দিন ব্যবহার করব কি এটা? না, আমরা ব্যবহার করব এটা। তো এই দিন দ্বারা দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে দিবস আর এটা হচ্ছে ধর্ম। দিবস মানে কি? দিবস মানে হচ্ছে সকাল বিকেল, এগুলো হচ্ছে এক একটা দিবস। একই জিনিস আবার ধর্ম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ইসলাম ধর্ম, তোমার দিন কি? ইসলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, একটা শব্দের শুরুতে যদি অর্থ হয় তবে সেটা দন্তস্ব ত হবে, আর যদি অনর্থক হয় তখন সেটা দন্তস্ব ত হবে। আচ্ছা, উদাহরণ দিলেই আরো ক্লিয়ার হবে। দেখো, আমি যদি বলি মুখস্থ, যে ব্যাকরণের নিয়ম আর মুখস্থ করতে হয় না রিফাত স্যারের ক্লাস দেখলে, তাই না? আচ্ছা, এই যে দেখো মুখস্থ লিখেছি, এখানে দেখো এই যে মুখ, মুখ একটা অর্থ বোঝায়, তাই না? মুখ মানে এই যে আমাদের মুখ, হ্যাঁ, মুখ একটা অর্থ বোঝায়। সেক্ষেত্রে এখানে কি হয়েছে? ত হয়েছে। আর অনর্থক হলে, মানে শব্দ যদি না হয়, তাহলে সেখানে দন্ত স ত বসবে। যেমন আমরা বলতে পারি আস্তে, হ্যাঁ, কোনো অর্থ নাই। আমরা বলতে পারি গ্রস্ত, ঠিক আছে, কোনো অর্থ নাই। এরপর কি বলেছি? পদের শেষে গ্রস্ত বসবে জি। হ্যাঁ, আচ্ছা, হা অথবা না উত্তর এলে প্রশ্নে হবে কি, তবে জানার ক্ষেত্রে কি। বুঝতে পেরেছেন? যদি আমি বলি যে তোমরা কি রিফাত স্যারের ক্লাস নিয়মিত করো, যদি হা হয়, উত্তর যদি হা হয় তাহলে হবে কি, আর যদি না বলো তাহলে এই ধরনের ক্লাসই করাবো না তোমাদের। আচ্ছা, এরপরে দেখো, যদি জানার ক্ষেত্রে হয়, যদি আমি বলি যে তোমার বিদ্যালয়ের নাম কি, তোমার পিতার নাম কি, আমরা যখন প্রশ্ন করি সেই প্রশ্নের ক্ষেত্রে কি বসবে? কি বসে। বুঝতে পেরেছো? হ্যাঁ, জানার ক্ষেত্রে আমরা কি বসাবো? দীর্ঘ ই প্রত্যয়। আচ্ছা, এরপর নিয়মটা দেখো, উ ইয় মূর্ধন্য দন্থন্য অনুস্বার এর পূর্বে চন্দ্রবিন্দু কখনোই বসে না। না বসলেও কি হবে? সম্মান এবং অনুনাসিকে চন্দ্রবিন্দু হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, সম্মানের ক্ষেত্রে আমরা কি বসাবো? অনুনাসিক বসাবো, এবং যেখানে অনুনাসিক শব্দ হবে সেখানেও আমরা চন্দ্রবিন্দু বসাবো। এই অনুনাসিক বসাতে আমরা অনেক ভুল করি, যেটা আমার স্বরধ্বনি ক্লাসে অলরেডি দেয়া আছে। হ্যাঁ, এরপর আবার এখানে দেখাচ্ছি। দেখো, যদি আমরা লিখি যে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এখানে যাদের, যাদের আমরা যদি লিখি, অনুনাসিকটা কোথায় বসবে? এখানে অনুনাসিকটা বসবে চন্দ্রবিন্দুর উপরে। বুঝতে পেরেছ? যে না, নাই, নেই, এই শব্দগুলো যদি বসে, অথবা থো পদে আলাদা হলেও নি হয়তো নয়তো নয়। আমরা যদি বলি যে কাজটা করব না, তাহলে না আলাদা হবে। আমরা যদি বলি যে তিনি বাসায় নাই, বাসায় নাই, নাইটা কি আলাদা হবে। আমার ওই বইটা নেই, নেই আলাদা বসবে। মানে এই তিনটা যদি থাকে না তাহলে সেগুলো সাধারণত আলাদাই বসে। আর যদি তো হয়, হ্যাঁ, যে আমি তো মনে করেছি, আমি তো আলাদা হবে। হ্যাঁ, সে তো এরকম কাজ করতে পারে না, আলাদা হবে। বুঝতে পেরেছ? কিন্তু নি হয়তো নয়তো এই তিনটা শব্দ একসাথে হবে। যেমন আমি যদি বলি যে আজকে পড়োনি, একসাথে বসবে। বুঝতে পেরেছ? হয়তো, আমি হয়তো এই কাজটা করতে পারবো, এই ধরনের শব্দের ক্ষেত্রে সবসময় তো একত্রে বসে। এখন একটু এইচএসসি পরীক্ষার্থীদের দিকে আসি। জ্যামিতিকের ক্ষেত্রে আমরা বলবো কোন, আর বাকি যে অ্যাঙ্গেল অথবা কর্নার আছে রোমের, সেই ক্ষেত্রে আমরা বসাবো কোন। তুমি কোন দিকে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিয়ে দিবা, পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে এই ক্লাসটি শেয়ার করবা, আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর এরকম আরো অনেক মজার মজার ক্লাস পেতে বাংলা জ্ঞান পেজটাকে ফলো দিয়ে রাখবা। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।